বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো। সারা বিশ্বব্যাপী যে মহান এক অদৃশ্য শক্তির ভিতরে আমরা দিন যাপন করতেছি, আমরা চাই বিশ্বের সকল মানুষের জন্য এই অদৃশ্য শক্তি থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আজকে আমার প্রথম অনলাইন ক্লাস। এই ক্লাসে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রিপন তোমাদেরকে পড়াবো রাষ্ট্রবিজ্ঞানের অনার্স প্রথম বর্ষে প্রধান বৈদেশিক সরকারের বিষয়ে ব্রিটেনের রাষ্ট্র ব্যবস্থা বা ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে তোমাদেরকে আলোচনা করব। তাহলে আলোচনা শুরু করে যাব। ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পূর্বে আমাদেরকে আসলে একটু ব্রিটেন দেশ সম্পর্কে একটু জানতে হবে। ব্রিটেন দেশকে আমরা সাধারণত ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য হিসেবে আমরা চিনে থাকি, কিন্তু ব্রিটেনের রাষ্ট্রটি একটি সরকারি নাম আছে, সেটা হয়তো আমরা অনেকে জানি না। ব্রিটেনের সরকারি নাম হচ্ছে গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য, সংক্ষেপে যাকে আমরা ইউকে বলে অবহিত করি। সাধারণত বলা যায় ব্রিটেন রাষ্ট্রটি হলো একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রটির রাজধানী হচ্ছে লন্ডন এবং এই রাষ্ট্রটির সরকার ব্যবস্থার ধরন হচ্ছে সংসদীয় পদ্ধতির। এই রাষ্ট্রটির জনসংখ্যা 6,69,59,16 জন এবং আয়তন হচ্ছে 2,42,495 বর্গ কিলোমিটার। ব্রিটেন রাষ্ট্রটি একটি প্রাচীন রাষ্ট্র এবং ব্রিটেনের এই সংবিধান হল পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংবিধান। এই প্রাচীন সংবিধান হিসেবে অধ্যাপক মনরো বলেছেন যে দি ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দি মাদার অফ অল কনস্টিটিউশন। ব্রিটিশ সংবিধান হচ্ছে বিশ্বের অন্যান্য সংবিধানের মাতৃস্থানীয় সংবিধান এবং ব্রিটিশ পার্লামেন্ট ইজ দি মাদার অফ অল পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টটা হচ্ছে মাতৃত্বস্থানীয়, বিশ্বের মাতৃত্বস্থানীয় একটা পার্লামেন্ট। তো এই হলো আমাদের ব্রিটেন সম্পর্কে ধারণা। এখন আমরা চলে যাব যে ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। ব্রিটেনের সংবিধানের প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। এটাকে আমরা বলতে পারি হলো অলিখিত সংবিধান। আরেকটা কথা বলি, ব্রিটেনের সংবিধান আলোচনা করার পূর্বে আমাদের একটু জানা দরকার যে সংবিধানটা আসলে কি। সংবিধানের ইংরেজি হচ্ছে কনস্টিটিউশন। সংবিধান হচ্ছে দেশ পরিচালনার জন্য কিছু নিয়ম কানুন, কিছু রীতিনীতি, যে সমস্ত রীতিনীতি দ্বারা বা নিয়ম কানুন দ্বারা একটি রাষ্ট্র পরিচালিত হয় তাকে বলা হয় সংবিধান। এবং এই সংবিধান সম্পর্কে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন। উনি বলেছেন যে সংবিধান হচ্ছে এ কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দি স্টেট হ্যাভ চোজেন ফর ইটসেলফ। সংবিধানটা হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যেটা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। সুতরাং সংবিধান পৃথিবীর প্রত্যেকটা দেশেই আছে। সংবিধানবিহীন রাষ্ট্র আমরা কখনোই কল্পনা করতে পারি না। সংবিধান অবশ্যই প্রয়োজন, কেননা একটি দেশের সংবিধানের মধ্যেই নিহিত থাকে জনগণের মৌলিক অধিকার, জনগণের চাওয়া পাওয়া, জনগণের আশা আকাঙ্ক্ষা সব কিছু বাস্তবায়িত হয় সংবিধানের রীতিনীতির মধ্য দিয়ে। সুতরাং একটি দেশের সংবিধান অবশ্যই প্রয়োজন। ঠিক তেমনই ব্রিটেনের সংবিধানও একটা পুরনো সংবিধান, যে সংবিধানকে বলা হয় যে মাতৃত্বস্থানীয় একটা সংবিধান। তাহলে দেখো, এখন আমরা আলোচনা করি ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে অলিখিত একটা সংবিধান। ভারত, আমেরিকা এবং বাংলাদেশ এই তিনটি 3টি 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 দেশের সংবিধানটা সাধারণত লিখিত আকারে লিপিবদ্ধ আছে।
অলিখিত সংবিধানটা কি? এটা হচ্ছে বিভিন্ন রীতিনীতিগুলো লিখিত আকারে থাকে না। কিন্তু তাই বলে কি আমরা ব্রিটেনের সংবিধানকে পরিপূর্ণভাবে অলিখিত করতে পারবো? না। ব্রিটেনের কিছু কিছু অংশ লিখিত আকারে আছে। যদি আমরা উদাহরণ জানি তাহলে বলতে পারি 1215 সালের ম্যাগনা কার্টা, 1689 সালের বিল অফ রাইটস, এরপর 1701 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্ট যেটা নিষ্পত্তি আইন, এবং 1911 এবং 1949 সালের অ্যাক্ট অফ পার্লামেন্ট। এই আইনগুলো যেহেতু লিখিত আকারে আছে তাহলে বলা যায় যে ব্রিটেনের সংবিধানটা পরিপূর্ণভাবে অলিখিত না হলেও প্রধানত অলিখিত বলা যুক্তিযুক্ত। এরপর 2 নম্বর আছে ইউনিটারি। ব্রিটেনের শাসন ব্যবস্থা হলো এককেন্দ্রিক। ব্রিটেনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক। এখানে একটি মাত্র কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হয়। কেন্দ্রটা কোথায়? কেন্দ্রটা হচ্ছে লন্ডন। এখান থেকে রাষ্ট্রের সকল কার্য পরিচালনা করা হয়। তবে রাষ্ট্রীয় কাজের সুবিধার জন্য এবং রাষ্ট্রীয় কার্যগুলো সঠিকভাবে পরিচালিত করার জন্য কিছু স্থানীয় সরকার ব্যবস্থা সেখানে বিদ্যমান আছে, যেমন কাউন্টি, বরো এবং প্যারিশ। এই সমস্ত স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারকে প্রশাসনিক কাজের গতিবিধি বা প্রশাসনিক কাজের প্রয়োগ করানোর জন্য তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। যেহেতু কাউন্টি, বরো এবং প্যারিশ এগুলো স্থানীয় সরকার, এই স্থানীয় সরকারগুলো কেন্দ্রীয় সরকারের, এবং এই কেন্দ্রীয় সরকার থেকে স্থানীয় সরকারগুলোতে ক্ষমতাগুলোকে বন্টন করে দেওয়া হয়। এরপর 3 নম্বর বৈশিষ্ট্য হলো ফ্লেক্সিবল কনস্টিটিউশন, সুপরিবর্তনীয় সংবিধান। আমরা জানি যে সুপরিবর্তনীয় সংবিধানটা কি? যে সংবিধানটা সহজে পরিবর্তন করা যায় তাকে আমরা সুপরিবর্তনীয় সংবিধান বলি। ব্রিটিশ সংবিধান 2/3 মেজরিটির মধ্য দিয়ে যে ধারা উপধারাগুলো প্রয়োগ করা হয় বা গৃহীত হয় সিদ্ধান্তগুলো, সে সিদ্ধান্তগুলো দ্রুত পরিবর্তন করা যায়। আমরা যদি আমেরিকা, ভারত, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি তাহলে এই সমস্ত দেশের সংবিধানটা হলো দুষ্পরিবর্তনীয়। এই দুষ্পরিবর্তন সংবিধানের রীতিনীতি ধারাগুলো পরিবর্তন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, কারণ দুষ্পরিবর্তনের বিধায়। কিন্তু ব্রিটেনের সংবিধানটা অত্যন্ত সহনশীল এবং সুপরিবর্তনীয়। সহজে আইনের ব্যাখ্যা, আইনের রীতিনীতি, আইনের ধ্যান ধারণাগুলো যে কোনো সময় পার্লামেন্টের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ তার মধ্য দিয়ে বা সংখ্যাগরিষ্ঠ ভোটের মধ্য দিয়ে যে কোনো আইন ব্রিটেনের সংবিধান পরিবর্তন করা সম্ভব হয়। এর জন্য বলা হয় ব্রিটেন কনস্টিটিউশন ইজ দি মোস্ট ফ্লেক্সিবল কনস্টিটিউশন অ্যামাং দি ফ্রি স্টেট। এরপর আমরা চলে যাই 4 নম্বরে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সংসদীয় সরকার। ব্রিটেনের সরকার ব্যবস্থা সংসদীয় ধরনের। এখানে যদিও রাজা নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, কিন্তু প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে প্রধানমন্ত্রী এবং তার নির্ধারিত মন্ত্রী পরিষদের হাতে। আসলে সংসদীয় সরকার ব্যবস্থাটা কি? সংসদীয় সরকার ব্যবস্থাটা হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি করা। যে রাষ্ট্র ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সুসম্পর্ক আছে তাকে আসলে সংসদীয় সরকার ব্যবস্থা বলা হয়। অন্যভাবে বললে বলা যায় যে পার্লামেন্টের যে সমস্ত সদস্যরা আছেন, সংসদীয় সরকার ব্যবস্থায় পার্লামেন্টের সদস্যগণ তাদের সকল কাজের জন্য ব্যক্তিগতভাবে তারা এবং যৌথভাবে তারা পার্লামেন্টের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। এমন ব্যবস্থাটাকে বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলোচনা করি তাহলে বাংলাদেশে একটি সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এখানে প্রধানমন্ত্রী এবং তার নির্ধারিত মন্ত্রী পরিষদ
দ্বারা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এখানে সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। ব্রিটেনেও ঠিক সেম কন্ডিশন। ব্রিটেনের সংসদীয় সরকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে রাজা বা রানী হলো নামমাত্র একজন রাষ্ট্রপ্রধান। উনি তার নামে রাষ্ট্রের সকল কার্য পরিচালিত হবে, কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং তার নির্ধারিত মন্ত্রিপরিষদ। মন্ত্রিপরিষদ থেকে বা পার্লামেন্ট থেকে যে প্রস্তাবগুলো উত্থাপন করা হবে সেগুলো সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সেই প্রস্তাবের ভিত্তিতে সেগুলো গ্রহণ করা হবে। এরপর দেখা যায় সংসদীয় সরকার ব্যবস্থায় আবার মন্ত্রিসভার যারা সদস্য তারা যদি অনেক সময় পার্লামেন্টের নিকট পার্লামেন্ট যদি তাদের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তাহলে অনেক সময় পার্লামেন্ট ভেঙে যায়। সুতরাং দেখা যাচ্ছে ব্রিটেনের পার্লামেন্ট সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এটা একটা ব্রিটেনের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে দেখা যাচ্ছে যে ব্রিটেনের সংবিধান সংসদীয় প্রকৃতির ঠিক আছে, কিন্তু এখানে প্রকৃত ক্ষমতা কিন্তু রাজার নামে সবকিছু পরিচালিত হয়। এরপর আমরা চলে যাই কনস্টিটিউশনাল মনার্চি, যেটাকে বলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা আসলে কি? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র যেটাকে বলা হয় কনস্টিটিউশনাল মনার্চি, এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে আমরা বুঝি রাষ্ট্র হলো রাষ্ট্রের প্রধান রাজা বা রানী, ওনারা হলো নিয়মতান্ত্রিক। তারা ইচ্ছা করে যে কোনো কার্য পরিচালনা করতে পারবে না, কিন্তু তাদের নামে রাষ্ট্রের শাসন কার্যের সকল ক্ষমতা তাদের নামে পরিচালিত হয়, কিন্তু প্রত্যেকটি ক্ষমতা এবং শাসন কার্যগুলো পরিচালিত করে প্রধানমন্ত্রী এবং তার নির্বাচিত মন্ত্রী পরিষদের আড়ালে। এর জন্য বলা হয় রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না। রাজার এতটুকু ক্ষমতা, কিন্তু রাজা রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য যে সমস্ত দিক নির্দেশনাগুলো দেওয়া দরকার মন্ত্রী পরিষদ থেকে সে দিক নির্দেশনাগুলো উত্থাপিত হয় এবং রাজা সে দিক নির্দেশনাগুলো বাস্তবায়িত হওয়ার জন্য রূপ প্রদান করে। আমরা দেখা যাচ্ছে এই কনস্টিটিউশনাল মনার্চিটা হচ্ছে ব্রিটেনের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাই পার্লামেন্টারি সভরেনিটি, যেটাকে বলা হয় সার্বভৌমত্ব। পার্লামেন্টের সার্বভৌমত্ব যেটাকে বলা হয় আইনসভার সার্বভৌমত্ব। দেখা যায় বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র সার্বভৌম। বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রের পার্লামেন্ট সার্বভৌম। এখানে সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝি? সার্বভৌমত্বটা হলো অবিভাজন এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী একটা পার্লামেন্ট, এবং এই চূড়ান্ত অবিভাজ্য ক্ষমতার মালিক থাকে পার্লামেন্ট। কেননা পার্লামেন্ট থেকেই নীতি নির্ধারণ কর্মসূচিগুলো উত্থাপিত হয়, পার্লামেন্টে সেগুলো গ্রহণ করা হয় এবং পার্লামেন্ট থেকে সেগুলো বাস্তবায়িত করা হয়। এর জন্য বলা হয় যে ব্রিটিশ আইনসভা বা ব্রিটিশ পার্লামেন্টটা সার্বভৌম শক্তির অধিকারী। সার্বভৌমত্বটা যেহেতু অবিভাজ্য ক্ষমতা, চরম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, সেই ক্ষেত্রে পার্লামেন্ট সকল ক্ষমতার মালিক। এখানে দেখা যাচ্ছে পার্লামেন্ট যে কিছু কিছু প্রস্তাব বা কিছু কিছু কর্মসূচি যেগুলো পার্লামেন্ট থেকে উত্থাপিত হয়, এখানে পার্লামেন্ট থেকে কর্মসূচিগুলো গ্রহণ করার পরে এখানে যিনি রাজা বা রানী প্রধান থাকেন, রাষ্ট্রের প্রধান, উনি কিন্তু পার্লামেন্টের উত্থাপিত আইনগুলোকে কখনো সেটাকে ডিলেট করেন না, সেটাতে অনেক সময় উনি মতামত প্রদান করেন এবং বৈধতা দান করেন। পার্লামেন্টের এই সার্বভৌমত্ব ক্ষমতা সম্পর্কে আমার একটা কথা ফরাসি দার্শনিক যিনি লোলমে ফরাসি দার্শনিক, উনি একটি কথা বলেছিলেন পার্লামেন্টের এই সার্বভৌমত্ব সম্পর্কে। উনি বলেন
It is fundamental principles of with English lawyer that Parliament can do everything. Parliament can do everything, but make woman a man and a man a woman. পার্লামেন্ট এরূপ ক্ষমতার অধিকারী যে পার্লামেন্ট ইচ্ছা করলে নারীকে পুরুষ আর পুরুষকে নারী করা ছাড়া বেঁধে রেখে আর সব কিছু করতে পারে। তাহলে দেখা ব্রিটিশ পার্লামেন্ট কত ক্ষমতার অধিকারী, উনি একমাত্র নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া সব কিছুই পার্লামেন্ট করতে পারে। তাহলে দেখা যাচ্ছে একটি শাসন ব্যবস্থায় পার্লামেন্ট যদি সার্বভৌম থাকে, তাহলে যে সমস্ত নীতিগুলো গ্রহণ করা হবে, কর্মসূচিগুলো গ্রহণ করা হবে, সব কিছুই তড়িৎ গতিতে বাস্তবায়ন করা সম্ভব হবে। এটা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌমত্ব হচ্ছে ব্রিটিশ সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর আমরা 7 নম্বরে চলে যাই। আরেকটা বৈশিষ্ট্য দেখো, উইক জুডিশিয়াল সিস্টেম, যেটাকে বলা হয় দুর্বল একটা বিচার ব্যবস্থা। ব্রিটেনের সংবিধান এখানে বিচার ব্যবস্থাটা দুর্বল। কেন দুর্বল? কারণ পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন, যে আইনটা পার্লামেন্ট থেকে প্রণয়ন করা হয়, সেটাতে বিচার বিভাগ ইচ্ছা করলে সে আইনটাকে বাতিল ঘোষণা করতে পারবে না। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, আমেরিকা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পার্লামেন্ট কর্তৃক প্রণীত যে কোনো আইনকে যে কোনো সময় সেটাকে বাতিল ঘোষণা করতে পারে। কিন্তু ব্রিটেনের সংবিধানে বিচার বিভাগ পার্লামেন্ট কর্তৃক প্রণীত কোনো আইনকে শুধুমাত্র বৈধতা প্রদান করতে পারবে এবং সেটাকে ইচ্ছা করলে বিচার বিভাগ সেটাকে বাতিল ঘোষণা করার এখতিয়ার ব্রিটেনের পার্লামেন্টের বিচার বিভাগের নেই। এই জন্য বলা হয় যে ব্রিটেনের পার্লামেন্ট আসলে দুর্বল একটা বিচার ব্যবস্থা। তোমরা জেনে থাকবে যে 1689 সালে বিল অফ রাইট এবং 1701 সালে অ্যাক্ট অফ সেটেলমেন্ট, যে নিষ্পত্তি আইন, এই দুইটা আইনের মধ্য দিয়ে দেখা গিয়েছে বিচার বিভাগের ক্ষমতাটাকে ক্রমশ হ্রাস করে দিচ্ছে। সেখানে পার্লামেন্টের ক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি ঘটিয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে দুর্বল বিচার ব্যবস্থা হচ্ছে ব্রিটেনের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাই অ্যাবসেন্স অফ সেপারেশন অফ পাওয়ার, যেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণের অনুপস্থিতি। আসলে আগে আমাদের জানতে হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি, এটা সম্পর্কে আগে আমাদেরকে ধারণা নেওয়া দরকার। আমরা জানি সরকারের 3টি বিভাগ আছে, আইন, শাসন
তিনটি বিভাগ দেখা যাচ্ছে যে এক বিভাগ আরেক বিভাগের সাথে সম্পৃক্ত নয়, তিনটা বিভাগের আলাদা করা। এটাকে যদি আমরা এ বি সি হিসেবে ধরি, তাহলে তিনটা বিভাগের বিভাজন বা তিনটা বিভাগের আলাদাকরণকে আসলে স্বতন্ত্রীকরণ বলা হয়। সরকারের যে তিনটি বিভাগ আছে, আইন, শাসন এবং বিচার, এই তিনটি বিভাগের আলাদাকরণকেই বলা হয় স্বতন্ত্রীকরণ। ব্রিটেনের শাসন ব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ নেই। আসলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি বিশ্বের অনেক দেশেই পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বিশ্বের কোনো দেশে নেই। আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি না হলেও সেখানে ভারসাম্য নীতিটা সেখানে প্রয়োগ লক্ষ্য করা যায়, ব্যালেন্স অফ পাওয়ার। সেখানে ভারসাম্য নীতির মধ্য দিয়ে সেখানে শাসন ক্ষমতা, শাসন কার্যগুলো পরিচালিত হয়। কিন্তু ব্রিটেনে দেখা গেছে যে পার্লামেন্টের আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক বিদ্যমান। কিন্তু আমরা তো জানি যে বিভাজন না হলে, তিনটি বিভাগের বিভাজন না হলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ হবে না, তিনটি বিভাগের বিভাজন হলে স্বতন্ত্রীকরণ হবে। কিন্তু ব্রিটেনের পার্লামেন্টে তিনটি বিভাগের আলাদাকরণ দেখা যায় না। এখানে আইন বিভাগ, শাসন বিভাগের মধ্যে একটা লিয়াজ, একটা সম্পর্ক আছে, বেঁধে রেখে এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা অনুপস্থিত লক্ষ্য করা যায়। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্রিটিশ পার্লামেন্টে অনুপস্থিত। এটা হচ্ছে ব্রিটিশ সংবিধানের আরেকটা অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাই ইম্পর্টেন্স অফ কনভেনশন, যেখানে প্রথার প্রাধান্য দেওয়া হয়, প্রথার গুরুত্ব। ইম্পর্টেন্স অফ কনভেনশন, যেটাকে বলা হয় প্রথার গুরুত্ব। প্রথার গুরুত্বগুলো দেখুন, প্রথাগুলো সাধারণত ব্রিটেনের জনগণ এতই রক্ষণশীল যে তারা এই কনভেনশন বা প্রথাগুলোকে আইন হিসেবে মান্য করে। যদিও আমরা জানি প্রথাটা কি, আগে আমাদের জানতে হবে। প্রথাগুলো হচ্ছে কিছু রীতিনীতি, ধ্যান ধারণা, যেগুলো ব্রিটেনের জনগণ সুদীর্ঘকাল ধরে প্রয়োগ করে আসছে, মান্য করে আসছে, এগুলোকে প্রথা হিসেবে গণ্য করা হয়। এবং এই প্রথাগুলো বিধানের, প্রথাগত বিধানের ভিত্তিতে আসলে ব্রিটিশ পার্লামেন্টটা প্রয়োগ লক্ষ্য করা যায়। যেহেতু অলিখিত সংবিধান, সেখানে সংবিধানের রীতিনীতিগুলো যেহেতু অলিখিত, সেই হিসাবে প্রথার ধ্যান ধারণাগুলো, প্রথার রীতিনীতিগুলো এবং প্রথার ধ্যান ধারণা দিয়েই আসলে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হয়। প্রথার গুরুত্ব, সাধারণত প্রথার গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলতে যাই, যে প্রথা গ্রেট ব্রিটেনের এই প্রথাগুলো কি করে, এগুলো গ্রেট ব্রিটেনের জনগণের ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার রক্ষণ, বিচার বিভাগের সিদ্ধান্তের প্রচলিত সাংবিধানিক রীতিনীতি, এগুলো দিয়েই সাধারণত প্রথার গুরুত্বগুলো আরো বেশি পরিলক্ষিত। এই জন্য দেখা যাচ্ছে যে ব্রিটেনের জনগণগুলো শ্রদ্ধা করে এই প্রথা রীতিনীতিগুলো স্মরণ করে। এবং এই প্রথার গুরুত্বটা হচ্ছে ব্রিটেনের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাই রুল অফ ল, যেটাকে বলা হয় আইনের অনুশাসন। আইনের শাসন ব্যতি রেখে আসলে পুরো দেশে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হতে পারবে না। অধ্যাপক ডাইস একটা কথা বলেছেন, তিনটি ধাপের কথা উনি বলেছেন আইনের অনুশাসনের ক্ষেত্রে। এক হলো জনগণের সম্পৃক্ততা, দুই হলো আইনের প্রতি সকলের সমান এবং সকল মানুষের জন্য আইনের সমান সুযোগ সুবিধা প্রদান করা, এটাই হলো আইনের অনুশাসন। ব্রিটেনের পার্লামেন্টে এই আইনের অনুশাসন হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টের একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর আছে বাই ক্যাবিনেট লেজিসলেটিভ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আসলে ব্রিটিশ পার্লামেন্টে দুইটা কক্ষ আছে,
উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। আমরা জানি যে উচ্চকক্ষের নাম হলো লর্ড সভা আর নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা, এবং এই দুটি পার্লামেন্টের ভিতরে দেখা যাচ্ছে যে উচ্চকক্ষের যারা সদস্য লর্ড সভা, তারা সদস্য হয় বংশানুক্রমিকভাবে, লর্ডের ছেলে লর্ড আসবে, বংশানুক্রমিকভাবে তারা সদস্য পদ লাভ করে। আর নিম্নকক্ষের সদস্য যারা কমন সভার সদস্য, এরা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু কমন সভার সদস্যগণ নির্বাচিত হয়। তাহলে তোমরা জেনে থাকবে সাধারণত দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ এই দুটি কক্ষের মধ্যে নিম্নকক্ষের সদস্যরা অধিক ক্ষমতা অধিকারী, কারণ এই নিম্নকক্ষের মধ্যে জনগণের বাক স্বাধীনতাগুলো, জনগণের মৌলিক অধিকারগুলো সংরক্ষিত থাকে, এবং নিম্নকক্ষের সদস্যরা অধিক ক্ষমতার অধিকারী এই কারণেই বলবো যেখানে পার্লামেন্টের সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। এর জন্য দেখা যাচ্ছে ব্রিটেনে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষ কমন সভা অধিক ক্ষমতার অধিকারী, এবং এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাটা হচ্ছে ব্রিটিশের সংবিধানের আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আছে বাই পার্টি সিস্টেম, যেটাকে বলি আমরা দ্বিদলীয়। ব্রিটেনে অনেকগুলো রাজনৈতিক দল থাকলেও দুইটা রাজনৈতিক দলের উপস্থিতি আমরা লক্ষ্য করি, সেখানে হলো শ্রমিক দল এবং রক্ষণশীল দল। বিংশ শতাব্দীর পূর্বের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে আরেকটি রাজনৈতিক দল ছিল উদারনৈতিক রাজনৈতিক দল, কিন্তু এই উদারনৈতিক রাজনৈতিক দল বিংশ শতাব্দীর পরবর্তীত হয়ে এখন বর্তমানে ব্রিটেনের দুইটি রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ্য করা যায়। একটা হলো শ্রমিক দল এবং আরেকটা হলো রক্ষণশীল দল। 13 নম্বর আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রাইট অফ সিটিজেনশিপ, নাগরিকদের অধিকার। ব্রিটিশ সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকদের অধিকারগুলোকে এখানে মূল্যায়ন করা হয়। নাগরিকদের অধিকার বলতে আমরা এখানে বুঝবো যে সভা সমিতি করার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, প্রচলিত রীতিনীতি এবং আইনের ভিত্তিতেই ব্রিটেনের জনগণ এই আইনগুলো ভোগ করে থাকে। বলা হচ্ছে যে নাগরিকদের অধিকার ভোগ করাটাও ব্রিটিশ শাসন ব্যবস্থার একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাব আরেকটা বৈশিষ্ট্য, আনডেমোক্রেটিক এলিমেন্ট, যেটাকে বলা হয় অগণতান্ত্রিক উপাদান। অগণতান্ত্রিক উপাদানটা কি? এখানে আমরা কিছুক্ষণ পূর্বে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে ব্রিটিশ পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট। এখানে একটা উচ্চকক্ষ ছিল, একটা নিম্নকক্ষ ছিল। উচ্চকক্ষ হলো লর্ড সভা, নিম্নকক্ষ হলো কমন সভা। এখানে বলেছিলাম যে কমন সভার সদস্যরা অধিক ক্ষমতার অধিকারী, কিন্তু ব্রিটেনে এমন একটি সিস্টেম আছে যে সিস্টেমটা হচ্ছে লর্ড সভা। লর্ড সভার সদস্যরা এরা হলো অগণতান্ত্রিক একটা এলিমেন্টস, কেননা লর্ড সভার সদস্যরা উত্তরাধিকার সূত্রে তারা লর্ড সভার সদস্য। তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু তারা লর্ড সভার সদস্য নয়। তাহলে বলা যায় যে এই লর্ড সভার যারা সদস্য, এই সদস্যরা হচ্ছে একটা অগণতান্ত্রিক একটা সিস্টেম বা অগণতান্ত্রিক একটা উপাদান। এরপর সর্বশেষ যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো ক্রাউন রিপাবলিক, যেটাকে আমরা বলি ক্রাউন রিপাবলিকটা হচ্ছে প্রজাতন্ত্র, রাজার প্রজাতন্ত্র, যেটা হলো রাজকীয় প্রজাতন্ত্র। এই রাজকীয় প্রজাতন্ত্র আলোচনা করার পূর্বে আমাকে আগে জানতে হবে যে প্রজাতন্ত্র জিনিসটা কি। প্রজাতন্ত্রের ইংরেজি হচ্ছে রিপাবলিক। এটা আসলে কি? প্রজাতন্ত্র সম্পর্কে আমরা জানি যে প্রজাতন্ত্র হলো এমন একটি শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় একটি দেশের রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা থাকবে, তাকেই বলা হয় প্রজাতন্ত্র। কিন্তু ব্রিটিশ শাসন ব্যবস্থায় রাজকীয় প্রজাতন্ত্র বলার উদ্দেশ্যটা হচ্ছে যে সেখানে রাষ্ট্র ব্যবস্থায় রাজার নামে সকল কিছু পরিচালিত হয়।
এখানে রাজাই মুখ্য ভূমিকা পালন করে, কিন্তু পার্লামেন্ট কর্তৃক প্রণীত যে আইনগুলো বা পার্লামেন্ট যে গৃহীত সিদ্ধান্তগুলো পার্লামেন্টই করে থাকে। এখানে দেখা যায় পার্লামেন্ট ক্যাবিনেটকে নিয়ন্ত্রণ করে, ক্যাবিনেট পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করে, এবং পার্লামেন্টের যে সিদ্ধান্তগুলো পার্লামেন্ট থেকেই গৃহীত হয়। কিন্তু রাজা বা রানী এখানে শুধুমাত্র অনুমোদন প্রদান করেন। এই জন্য রাজার এই ব্যবস্থাটাকে আসলে রাজকীয় প্রজাতন্ত্র বলে উল্লেখ করা হয়। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে রাজকীয় প্রজাতন্ত্র উপাধি বলার কারণটা হচ্ছে যে প্রজাতন্ত্র সাধারণত সংসদীয় সরকার ব্যবস্থায় যেহেতু রাষ্ট্রপ্রধান থাকে রাষ্ট্রপতি এবং সরকার প্রধান থাকেন প্রধানমন্ত্রী, সুতরাং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই দুটো ব্যবস্থায় যেহেতু জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোট প্রদানের ব্যবস্থা আছে, এর জন্যই সংসদীয় সরকার ব্যবস্থায় প্রত্যেকটা দেশকে সাধারণত রিপাবলিক বা প্রজাতন্ত্র হিসেবে গণ্য করা হয়। কিন্তু ব্রিটিশ শাসন ব্যবস্থাটা একটু অন্যরকম, কারণ ওখানে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশের পার্লামেন্ট থেকে গৃহীত সিদ্ধান্তগুলো প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে এবং রাষ্ট্রপতি এখানে অনুমোদন প্রদান করে, স্বাক্ষর প্রদান করে। এখানে রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। ঠিক তেমনি ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্যগুলো বা যে নিয়মগুলো বা যে আইনগুলো প্রণয়ন হয়, সে আইনগুলো পার্লামেন্ট থেকে গৃহীত হয়। আবার পার্লামেন্টে সদস্যদেরকে জনগণের ভোটের মাধ্যমে দিয়ে সেখানে পার্লামেন্টের জনগণকে পার্লামেন্টের সদস্যদেরকে নির্বাচিত করে। কিন্তু রাজা বা রানীকে জনগণ নির্বাচিত করতে পারে না। তাহলে দেখা যাচ্ছে যে ব্রিটিশ সংবিধানে এই রাজকীয় প্রজাতন্ত্রটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। ব্রিটিশ সংবিধানে দেখা যাচ্ছে রাজকীয় প্রজাতন্ত্রটা একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো আমরা করলাম, এই আলোচনা থেকে এটাই প্রতীয়মান হলো যে ব্রিটিশ যে শাসন ব্যবস্থা, ব্রিটিশের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলো ব্রিটিশ শাসন ব্যবস্থা একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় আরও ভালোভাবে এই ব্যবস্থা সম্পর্কে এই পয়েন্টগুলো দেখবে, রিভিশন দিবে, তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। আমার আজকের যে ক্লাসের উপস্থাপনাটা, এই উপস্থাপনাটা আরো সার্থক এবং সবল হবে যদি এটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছ। পরবর্তী সময়ে অন্য ক্লাস নিয়ে আমরা আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুখে থাকো, সুস্থ থাকো, এবং বর্তমানে যে মহামারী এই ভাইরাস থেকে তোমরা যেন সুস্থ থাকতে পারো, ভালো থাকতে পারো, এবং সরকারের যে স্বাস্থ্যবিধি এই নিয়মগুলো মেনে বাসায় নিজে চলতে পারো, সেই কামনাই করি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়াই করি। ধন্যবাদ সবাইকে।